একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এইসব ব্যাপারে একেবারেই উনার একটা স্ট্রিক্ট পজিশন আছে। আলটিমেটলি স্বাভাবিকভাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে কোনো কথা আমার জন্য শিরোধার্য, ফলে আমি আসলে যতটুকু পারা যায় সেটা হচ্ছে আমার কাছে একটা পরম বিস্ময়ের মনে হয় আসলে, সেটা হলো যে দেখেন যেই মানুষগুলো ব্যক্তিগত সংক্ষুব্ধর কারণে ইতিহাসকে ডিস্টর্ট করে সেই মানুষগুলো কিন্তু খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। আমি তাদেরকে খুবই ভয়াবহ মনে করি। আজকে যদি আমার যদি কোনো ব্যক্তির সাথে রাগ হয়, আমি কিন্তু সত্য কথা থেকে ওই মানুষটার অবদানকে আমি অস্বীকার করব না, ওই মানুষটা যা করেছেন তার মিথ্যা তো বলবো না। এইটাই হওয়া উচিত মনুষ্যত্ব। কিন্তু আমরা এটাও জেনেছি 5ই অগাস্টের পরে, যেটা আমি আগে জানতাম না, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত নানানভাবে, এটা আমরা জানি, সেগুলো প্রমাণ সহ আমরা দেখেছি। কিন্তু ডালিম যখন তার সাক্ষাৎকারে বললো যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের প্ল্যান হয়েছে, কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেওয়া হয়েছে, তখন আসলে উনাকে মুক্তিযোদ্ধা হিসেবে ভিজুয়ালাইজ করা আমার জন্য একটু দুরূহ হয়। এখন আমরা এমন একটা অভাগা একটা জাতি যে আতাউল গনি ওসমানী তিনি মোস্তাকের আপনার নিরাপত্তা উপদেষ্টা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করবার পরে। এখন আমি আতাউল গনি ওসমানী সম্পর্কে কি বলবো বলেন? মানে আমার এমন একটা অবস্থা যে চুপ করে স্তম্ভিত হয়ে যাওয়া ছাড়া তার কিছু নাই। ফলে এই মানুষগুলোর মুক্তিযুদ্ধের অবদানকে আমরা এভাবে স্মরণ করি যে না, ওনাদের অবদানটা রয়েছে, কিন্তু তার পরবর্তী যেগুলো সেগুলো নিয়ে আমরা বিস্ময়িত হই। আর যদি একটা গুলি চলে, আমার কথা কি আমি বোঝাতে পারলাম? আর যদি একটা গুলি চলে, তোমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বা। তারপর উনি ঘোষণাটা আসলে মানে উনি ঘোষণাটা কি উনি 7 তারিখে বলে রেখেছেন যে কোন মুহূর্তে তুমি ঝাঁপা পড়বা, কোন মুহূর্তে তুমি আর অন্যদিকে তাকাবা না, শোনো কি শোনো না। এখন এটা যদি হয় 26 তারিখের কথা, পত্রিকার কথা, আমি আমাদের জন্ম সনদে আসি। এইটা হচ্ছে প্রথমে একটু দেখা নেই, এইটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার দলিল পত্র। কেমন? আচ্ছা, দলিল পত্র, এইটাও একটু দেখা নেই। আমার মনে হয় যে আমি না সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে যে এই সময়ের তরুণীদের জন্য যাতে তারা মিসলেড না হয়। দেখেন তো যে এইটার প্রকাশকালটা কখন? 1982 সালের নভেম্বর। দেখা এই যে এইখানে আছে, এই যে এইখানে আছে, দেখেছেন? আচ্ছা, তার মানে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে নাই, তাই তো? সো আমাদের পক্ষে এটা লেখাও সম্ভব না। হাসান হাফিজুর রহমান তিনি এইটা সম্পাদনা করেছেন। আমরা তাহলে যাই যে কি লিখেছেন। আমরা তো ক্ষমতাতে নাই, আমাদের তো অবস্থা খুবই খারাপ, আমাদের তখন দল কয়েক ভাগে বিভক্ত, নানান ধরনের ঝামেলার মধ্যে তো আমরা দিয়ে যাচ্ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ। এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, দেখেন এইটা যদি 1 নম্বর প্যারা হয়, 2 নম্বর প্যারা, 3 নম্বর প্যারা, 4 নম্বর প্যারা, 5 নম্বর প্যারা, এটা 6 নম্বর প্যারা। 6 নম্বর প্যারা। এই 6 নম্বর প্যারাতে লেখা আছে, whereas in the facts and circumstances of such treacherous conduct, Bangabandhu Sheikh Mujibur Rahman, the undisputed leader of the 75 million people of Bangladesh, in due fulfillment of the legitimate right of self-determination of the people of Bangladesh, duly made a declaration of independence at Dhaka on March 26, 1971, and urged the people of Bangladesh to defend the honor and integrity of Bangladesh. এইটা আমাদের জন্ম সনদে লেখা আছে। এখন আমি জানি না বাংলাদেশের কি অবস্থা, আমার ছেলে এবং মেয়ের দুজনের জন্ম সনদ যখন আমি নিতে গিয়েছি, ওইখানকার ব্যাপারটা এখানকার ব্যাপারটা কি, আপনি একবার জন্ম সনদে যদি একবার আপনার নাম লিখে ফেলেন, এটা চেঞ্জ করা যায় এবং লেখা থাকবে যে আগে ওইটা ছিল পরে ওইটা, মানে কোয়াইট টাফ। এখন বাবার নাম যদি কেউ একবার চেঞ্জ করে, জন্ম সনদে আপনি বাবার নাম চেঞ্জ করতে পারবেন? যে বাবার নাম ছিল XYZ, এখন ভাই বাবার নাম হচ্ছে ABC, এটা তো সম্ভব হবে না। আপনি ওয়ার্ডের কোনো মিস্টেক হলে করতে পারবেন, কোন ধরনের একটা ক্ল্যারিক্যাল মিস্টেক হলে করতে পারবেন, কিন্তু বাবার নাম তো চেঞ্জ করতে পারবেন না। এখন মজার ব্যাপার হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র আমি কেন মানবো, এটা আপনাকে মানতে হবে। এইটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে জুলাই সন্ত্রাসী যারা আছে,
আমি আমি যাদেরকে আমার ভাষাতে তাদেরকে জুলাই টোকাই বলি, এই টোকাইরা আপনার এই জুলাই চার্টার নামে একটি চার্টার দিয়েছে, নিশ্চয়ই আপনি জানেন। মজার ব্যাপার কি জানেন, এই টোকাইরা পর্যন্ত এই স্বাধীনতার ঘোষণাপত্রকে রেকগনাইজ করেছে। মানে আমাদের সবচাইতে বিরুদ্ধে কারা, একদম এরাই তো, এরা পর্যন্ত স্বাধীনতার ঘোষণাপত্রকে তারা রেকগনাইজ করেছে তাদের জুলাই চার্টারে। তো জুলাই চার্টার যদি রেকগনাইজ করেন আর এটা যদি আমাদের সংবিধানের একটা অংশ হয়, তাহলে এখানে পরিষ্কার করে লেখা আছে যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে। তাহলে আপনি একটা সহজে প্রশ্ন করবেন যে বিএনপি গভর্নমেন্ট 91 থেকে 96-তে ক্ষমতায় ছিল, আমি 91-96 বাদ দিলাম, জিয়াউর রহমান যখন বেঁচে ছিল, জিয়াউর রহমান নিজে যখন বেঁচে ছিলেন 81 সালের 30শে মে পর্যন্ত, তার সামনে তো এটা ছিল। তিনি কি বলেছেন যে এই এটার মধ্যে আমার নাম নাই কেন? জিয়া রহমানের পার্ট থেকে কিন্তু কোনো প্রবলেম নাই। এটা একটা মজার ব্যাপার, আমি এইটা আসলে খুবই নির্দ্বিধায় বলতে পারি, এখনো পর্যন্ত আমার কাছে যেসব নথিপত্র আছে, জিয়াউর রহমান কখনো বলেই নাই যে আমি স্বাধীনতার ঘোষণা দিছি। মজার ব্যাপার হচ্ছে যে উনি আমি মেজর জিয়া বলছি, আমি এরকম 27 তারিখে দিয়েছি, এটা বঙ্গবন্ধু বাঁচা অবস্থাতে তাকে নিয়ে আর্টিকেল হইছে। মানে এটাকে সবাই একটা প্রাউড হিসেবেই নিছিল। মানে বঙ্গবন্ধু বেঁচে আছেন ওই সময় আমি দেখেছি পত্রিকার এক কোণা দিয়ে লেখা আছে আমি মেজর জিয়া বলছি, অর্থাৎ এটা প্রকাশিত হচ্ছে প্রথম পাতাতে। এখানে বঙ্গবন্ধু এটা নিয়ে কিছু বলেন নাই, আওয়ামী লীগের নেতা, কারণ তখন তো আর এই বরিতাটা হয়নি। সবাই ধরে নিতেছে যে জিয়া রহমান একটা এরকম একটা 27 তারিখে সেটা মেজর হিসেবে একটা স্বাধীনতার ঘোষণা পাঠ করেছে। এটা একটা চমৎকার ব্যাপার, এটা কিন্তু একটা দারুণ একটা এলিমেন্ট হতে পারতো আমাদের মুক্তিযুদ্ধের। প্রবলেমটা কখন হয়ে গেছে, যখন আপনি আপনার এই একটা চমৎকার কাজকে বলার চেষ্টা করতেছেন, এইটাই আপনি প্রথম, আপনি ছাড়া আর কেউ স্বাধীনতার কথা বলে নেই। প্রবলেমটা তখন হয়েছে আসলে। আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? জিয়াউর রহমানের মৃত্যুর পরে মানুষজন বলা শুরু করলো, তরুণ প্রজন্মরা বলা শুরু করলো যে আমরা তাহলে 26শে মার্চ কেন স্বাধীনতা দিবস পালন করি? 27 তারিখ যদি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, তাহলে 26 তারিখ কেন স্বাধীনতা দিবস পালন করি? এই পেঁচালটা বিএনপি পড়লো, পড়ার পরে তারা সিদ্ধান্ত নিল যে না, একদিন একটু আগা নিয়ে আসতে হবে। তো ওই একদিন আগা নিয়ে আসতে গিয়ে ইতিহাসটা ডিস্টার্ব করে ফেলেছে। অর্থাৎ জিয়াউর রহমান 27 তারিখে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেছে, এইটাকে যদি আপনি একদিন আগা নিয়ে না আসেন, তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই বুঝলাম জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিছে, সেটা তো 27 তারিখে, তাহলে 27শে মার্চে আমাদের স্বাধীনতা দিবস না কেন? ওয়াই 26th of March? বুঝতে পারছেন? ফলে এই জটিলতার বিএনপিও যেই সমাধান যে যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে, দে একদিন পিছায়া, সমস্যা কি? স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন, কবে দিয়েছেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমরা সেই সময় মানে 26 তারিখই হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখেছি সংবাদ হতে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো কিন্তু তারপরে আমরা এম.এ. হান্নান সাহেব, আওয়ামী লীগের নেতা, তাকে 26 তারিখে ঘোষণাপত্র পাঠ করতে করার ইতিহাস আমরা জানি। তারপরে 27শে মার্চে গিয়ে আমরা মেজর জিয়ার যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ, এবং সত্যিকার অর্থেই আমি আওয়ামী লীগের সমর্থক কিংবা আমি আওয়ামী লীগ পন্থী একজন মানুষ, তারপরেও মেজর জিয়া সেই যে 27 তারিখে ঘোষণাপত্র পাঠের মতো একটা দায়িত্ব নিয়েছিলেন, তার সেজন্য তার প্রতি আমার মানে একটা শ্রদ্ধার জায়গা রয়েছে। এই জায়গাটাকে আমি শ্রদ্ধা করি যে 27 তারিখ সেই সময় তিনি বঙ্গবন্ধুর বার্তাটাকে গণমানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তার সে মারা যাওয়ার পরে তার উত্তরসূরিরা, বেগম জিয়ার কথা বলি, তারেক জিয়ার কথা বলি, বিএনপির কথা বলি, তারা যেইভাবে মানে জিয়া মারা যাওয়ার পর ইতিহাস বিকৃতিটা শুরু করলো, যেটা মেজর জিয়ার বক্তব্যের সঙ্গেই আসলে কনফ্লিক্ট করে। মেজর জিয়া নিজেই বলেছেন 27 তারিখ তিনি ঘোষণাপত্র পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে। তো এই জায়গাটা যদি আরো ক্লিয়ার ভাবে একটু আপনার কাছ থেকে জানতে চাই, ইতিহাস কি বলে? আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে যে এইটা আমার মনে হয় জেনে নেওয়া ভালো যে প্রথমত হচ্ছে যে 25শে মার্চের যেই কাল রাত্রিটা আসছিল ইস কামিং, এটা মোটামুটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় কর্মীরা, বঙ্গবন্ধু, ওনারা টের পাচ্ছিলেন যে সৈন্য সমাবেশ হচ্ছে, হত্যাকাণ্ডের জন্য, একটা বড় ধরনের অ্যাটাকের জন্য একটা প্রস্তুতি পর্ব, এইটা মোটামুটি সবাই সেখানে বুঝে গেছে, নিজেদের ভিতরে কথাবার্তাও হচ্ছে।
এই যে 10ই এপ্রিল আমাদের যে মুজিবনগর সরকার গঠিত হলো, এই মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তিনি কি বললেন সেটাও আমাদের একটু জানা প্রয়োজন, যাকে এখন আপনারা ওই যে ইসের বাবা বলেন আর কি, এই যে বডি সোহেলের। আচ্ছা, এখন আমি এই অংশটা পড়াই, সেটা হচ্ছে একটু দেখাই দর্শকদের জন্য। দেখতে পেয়েছেন? হ্যাঁ, কি লেখা আছে পড়েন দেখি। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের বেতার ভাষণ। আমরা তো সবাই 11 এপ্রিলের আমরা সবাই খারাপ, তাজউদ্দিন আহমেদ খুব ভালো এটা তো বলে না, তাজউদ্দিন আহমেদ খুব ভালো, খুব ভালো এটা বলে, আমাদেরকে একটু গালিগালাজ করে, বঙ্গবন্ধুকে বলে, মানে এটাই তো আমি দেখি। তাজউদ্দিন আহমেদের মেয়ের কথা তো এদের জন্য বাইবেল, মানে শারমিনা আহমেদ রিপি তার বোধহয় তার সঙ্গে তার কথা এখন বাইবেল, সোহেল তাদের কথা বাইবেল। তো বাইবেলের বাবার কথা একটু শুনি, সেই অর্থে কথাটা বললাম আর কি, আমার সমস্ত শ্রদ্ধা রেখে বলছি। উনি একটা বেতার ভাষণ দিয়েছেন 11ই এপ্রিল, সেটার একটা অংশ পড়ি। 25শে মার্চ মাঝরাতে ইয়াহিয়া খান তার রক্তলোলুপ সাজোয়া বাহিনীকে বাংলাদেশের নিজস্ব মানুষের উপরে লেলিয়ে দিয়ে যে নরহত্যাযজ্ঞের শুরু করেন তা প্রতিরোধ করবার আহ্বান জানিয়ে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এখন যিনি এখন এই বাঙালির মানে জামাতে ইসলাম বা বিএনপির যে রক্ষাকর্তা হয়েছে শারমিনা আহমেদ, এটা তার বাবার কথা। এখন সাধারণ মানুষের কাছে আমার স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকবে যে বাবার কথা বিশ্বাস করবেন? তাহলে ইতিহাসের সঙ্গে গাদ্দারিটা আসলে, আমি এই জায়গাটা যেহেতু এই প্রসঙ্গটা এনেছেন নিজুম ভাই, আমি একটু প্রশ্ন আরেকটু যুক্ত করেও দিতে চাই এটার সঙ্গে। তাহলে ইতিহাসের সঙ্গে আসলে গাদ্দারটাকে আমি দুঃখিত যে এখানে আমাদের সেই কি বলা যায় যে বঙ্গতাজ যে নামটা এখানে নিতে হচ্ছে আমাকে, কারণ তিনি বাংলাদেশের জন্য কি করেছেন, কিংবা জোহরা তাজউদ্দিন, এটার প্রতি আমরা প্রত্যেকটা সময় আমাদের একটা বিনম্র শ্রদ্ধার জায়গা রয়েছে, এখনো রয়েছে। যাই করুক না কেন, এই জায়গাটা কখনোই আমাদের কাছে মানে তাজউদ্দিন আহমেদ এবং জোহরা তাজ কোনোদিনই বিচার হবে না সোহেল তাজের বক্তব্য দিয়ে, নিশ্চয়ই। কিন্তু তারপরেও এই যে আপনার কি মনে হয় আসলে কোন একটা দলের সভাপতি হতে না পারার ক্ষোভ, বা তাজউদ্দিন আহমেদের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী না হতে পারার ক্ষোভ, মানে কোন ক্ষোভে সে তার পিতার কে অস্বীকার করে ফেললেন? এটা তো আসলে পিতাকে অস্বীকার করে একরকম, কারণ তাজউদ্দিন আহমেদের যে বক্তব্য, তার যে ইতিহাস, তার কাছ থেকে আমরা ইতিহাস জেনেছি। আজকে সোহেল তাজ ঠিক তার উল্টো একটা ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছে। এটা পেছনে আসলে রাজনীতিটা কি বা ক্ষোভটা কি? এইটা খুব আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মানে এইটা বলতে ভুলে যাচ্ছে। আমি বলি যে যারা আইনের ছাত্র, যারা আমার প্রোগ্রামটা আজকে কথাগুলো দেখলেন, আপনারা অবশ্যই আপনারা আসমা জিলানি কেসটা পড়বেন। আসমা জিলানি কেসের 109 নাম্বার বা 32 নাম্বার পাতাতে আপনারা পাবেন যে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটা রাইটলি গঠিত হয়েছে। তো এবং ইয়াহিয়া শাসনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তো ইয়াহিয়া শাসন যদি অবৈধ হয়, এলএফও কি বৈধ হয়? এলএফও কে করেছে? মানে ইয়াহিয়ার পুরা শাসন আমলটাকেই বলা হচ্ছে অবৈধ। তাহলে ইয়াহিয়া প্রণয়ন করেছে এলএফও, এলএফও আর বৈধ থাকে? তার মানে সেটা পাকিস্তান স্বীকৃতি দিল, আসলে জামাত ইসলাম স্বীকৃতি দেয়নি এখন অবৈধ হিসেবে। এটা হচ্ছে বড় একটা ঘটনা। আর আপনি যে তথ্য উপাত্তগুলো দিয়ে কথা বললেন, সেটা শাহরিয়ার প্রসঙ্গে যদি আমি বলি, আসলে এগুলোর কাউন্টার তিনি দিতে আসবেন না, কারণ এইগুলোর কাউন্টার দিতে আসলে একটা লেজে গোবরে অবস্থা হয়ে যায়, যেটা আমরা দেখেছি সোহেল তাজের সঙ্গে। সোহেল তাজের সেই মিথ্যাচারের যে স্ট্যাটাস, আমি যে প্রশ্ন সোহেলকে বলেছি, মন্তব্য দেখলাম, আমাকে উত্তর দিতে পারেনি। হ্যাঁ, কিন্তু তারপরে আপনার মন্তব্যের পরে সে আরেকটা স্ট্যাটাস দিয়ে সেটাকে কোনোভাবে জাজ করবার চেষ্টা করেছে, কিন্তু সেই লেজে গোবরে অবস্থা। মজার ব্যাপার, একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে জনগণ কিন্তু তার উপরে ঝাঁপিয়ে পড়েছে ভয়াবহভাবে। এইটা কিন্তু দেখার ব্যাপার। মানুষ এতটা রিয়েক্ট করতো না। তিনি তাজউদ্দিনের সন্তান, যে কোনো মানুষের আঘাতটা বেশি লাগে। যে জামায়াতের ভাষায় তাজউদ্দিনের ছেলে কথা বলবে, এটা আসলে সাধারণ মানুষই নিতে পারে না, কারণ এটা তো জামাতের ভাষা। আমরা একেবারে শেষ পর্যায়ে নিজুম ভাই, আজকের মতো শেষ করবো লাইভটা। আমরা নির্ধারিত সময় চেয়ে তার বেশি সময় কথা বললাম। আসলে আপনি এত
ডিটেলস কথাগুলো বলছিলেন, যে কারণে আমার প্রশ্ন রয়েছিল অনেকগুলোই, কিন্তু আমরা আসলে 2 থেকে 3টা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। কারণ আমি চাচ্ছিলাম আজকে যে কারণে আপনাকে নিয়ে এককভাবে লাইভটা করা, যে আমরা একটু ডিটেল জানতে চাই আসলে। কারণ অনেক বেশি প্রশ্ন থাকলে কিংবা যদি গেস্ট একের অধিক থাকে, তখন হয় কি আসলে ভেঙে ভেঙে সময়গুলোকে ভাগ করতে করতে গিয়ে কোনো বিষয়ের ডিটেইলে বলা যায় না। তারপর আমার মনে হয় আজকে অনেকটাই আমরা পেরেছি, অন্তত 2টা বিষয় আমরা ক্লিয়ার তথ্যপত্রগুলো পেলাম। আমরা দুইটা না, আমরা অনেকগুলো বিষয় ক্লিয়ার করেছি, এলএফও ক্লিয়ার করেছি, স্বাধীনতার ঘোষণা ক্লিয়ার করেছি, আমরা বঙ্গবন্ধু কেন 25 তারিখে তিনি কোথাও যাননি, বিহারি ইস্যুটাও, যে স্বাধীনতার ঘোষণাপত্র, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যে স্বাধীনতার ঘোষণা নিয়ে কিন্তু 2009 সালের জুন মাসে একটা রায় হয় সুপ্রিম কোর্টের, যেখানে এই রায়টা আমার কাছে আছে, পেছনে কোথাও হবে, ওই রায়ের মধ্যে এক্সটেন্সিভলি আছে, ওইটা কোর্টে যায় এবং ঘোষণা দেওয়া হয় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক। কারো পক্ষে যদি সম্ভব হয় তাহলে সুপ্রিম কোর্টের নিচে ওই যে ঢুকার সাথে সাথে একটা ছোট্ট লাইব্রেরি আছে, ওই বই বিক্রি করে, বা নীল খেতে গেলেই স্বাধীনতার ঘোষক বিতর্কের এই রায়টা পাওয়া যায়। এইটাও আপনারা সংগ্রহ করে নিতে পারেন।